তোমার কি মনে হয় তোমার এই সাকসেসটার পিছনে মেন কারণ কি? সত্যি কথা বলতে গেলে হার্ডওয়ার্ক আর কমিটমেন্ট, এই দুটো আমার প্রচণ্ড পরিমাণ আছে। বিশেষ করে আমি তোমাকে আমার হোয়াটসঅ্যাপ দেখো, রাত্রি 1:30টার সময় আমি ফোন করছি আমার ডেলিভারি ডিপার্টমেন্টে, কি আমাদের 24 ঘন্টা ডেলিভারি হয়। আমি কোনোদিন দামি গাড়ি বা 40 তলার ফ্ল্যাটে থাকবো না। আমার টার্গেট পরিযায়ী শ্রমিক যতটা পারবো কম করব। আমাকে অনেকে বলে যে এত অ্যাডভার্টাইজমেন্টে কী দরকার মাল বিক্রি করার জন্য। আমি তো বলি ভারতবর্ষের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকও অ্যাড দেয়। তারা যদি অ্যাড দিতে পারে, বড় বড় যদি সোনার দোকান অ্যাড দিতে পারে, বড় বড় যদি রঙের দোকান অ্যাড দিতে পারে, তাহলে হোয়াই নট লাক্সারি লিভিং। দুটো ফার্নিচারের দোকান আমি ট্রেন্ডিংয়ে দেখেছিলাম, একটা হচ্ছে লাক্সারি লিভিং, আর একটা ছিল হচ্ছে কাকলি ফার্নিচার। কিছু না করে দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। এই থিওরিটাকেই তুমি বিশ্বাস করো যে দামে কম মানে ভালো, নাকি বিশ্বাস করো যে লাক্সারি লিভিং এ না না, আমি যে এটা একটু দাম দিলে তবে মানটা ভালো পাওয়া যায়? না না, আমি এটা বিশ্বাস করি মার্জিন কম রাখলে কাস্টমার কাছে আরও বেশি তাড়াতাড়ি পৌঁছতে পারবো। একটা মানুষ কতদিন কষ্ট করে সঞ্চয় করে তার মেয়ের বিয়ে দেয়, হ্যাঁ, সেইখানে আমি যদি মাত্র 49,990 টাকা যে বেডরুম সেটটা দিই, শুরু আমাদের তাতে একটা বেড থাকে, একটা ওয়ার্ডরোব থাকে, একটা ড্রেসিং টেবিল থাকে, একটা সাইড টেবিল থাকে, একটা ম্যাট্রেস থাকে, ফ্রি গিফট, ফ্রি ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল, আর ফ্রি ইনস্টলেশন অল ওভার ইন্ডিয়া, এবং অল ওভার ইন্ডিয়া ফাইন্যান্স অ্যাভেলেবেল। তোমার ইচ্ছা আছে দেশের বাইরে কখনো স্টোর করার? যদি উপরওয়ালা বাঁচিয়ে রাখে, ফার্নিচারে যেটা কেউ করেনি সেটা আমি করবো, কিছু না হলেও কিছু করবো। নমস্কার। ফার্নিচার ওয়ার্ল্ডের আজকে একটা খুব বড় নাম, লাক্সারি লিভিং। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে কিভাবে একজন মানুষ খুব কম একটা পুঁজি নিয়ে একটি বিজনেস শুরু করেন 2020 সালে জুন মাসে। এবং সেখানে যখন বিজনেস শুরু হচ্ছে তখন ফার্নিচার কিংবা তার শোরুমের মোছামুছি, ধুলো পোছাপুছিটাও তিনিই করছেন। সেখান থেকে আজকে 2026, 7খানা শোরুম, প্রায় 500-র ওপর তাদের সহকর্মী, এবং তারা বলছেন যে তারা ভবিষ্যতে, খুব অদূর ভবিষ্যতে, ভারতবর্ষের বুকে এই ফার্নিচারের জগতে একটা বিরাট নাম হয়ে উঠবে। তারা অলরেডি পশ্চিমবঙ্গে বিশাল ফেমাস। আজকের অতিথি লাক্সারি লিভিংয়ের ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, এবং তিনিই চালাচ্ছেন এখন, সম্রাট রায়। সম্রাটদা কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? এই তো চলছে। আচ্ছা, তোমার যে ব্র্যান্ড লাক্সারি লিভিং, ফার্স্ট অফ অল এটা তো জেনে খুব ভালো লাগছে যে বাঙালি একজন এরকম একটা ব্র্যান্ড করেছে। আর সেকেন্ড অফ অল হচ্ছে এটা জেনে আরো ভালো লাগছে যে বাঙালি একটা ব্র্যান্ডকে 5 বছরের মধ্যে অন্তত গোটা বাংলা আর ভারতবর্ষের মানুষের, অন্তত ইস্টার্ন ইন্ডিয়ার ভারতবর্ষের মানুষের মনে পরিচিতি করিয়ে দিয়েছেন। আমি লাক্সারি লিভিং এখন ট্রেন্ডিং বলতে পারি। তুমি আমাকে একটু লাক্সারি লিভিং এর স্টার্টিং এর স্টোরিটা বলো। স্টার্টিং এর স্টোরিটা বলার আগে তোমার কথাটা একটু কাটবো, যে আমি ব্র্যান্ড বানাইনি, উপরওয়ালা আমাকে ব্র্যান্ড বানিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষকে আর পূর্ব ভারতের মানুষকে তার দূত হিসাবে আমার কাছে পাঠিয়েছে। তুমি মনে করো এটা? হ্যাঁ, এটা আমি মনে করি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর মানুষের ভালোবাসা ছাড়া এই জায়গায় আমি পৌঁছাতে পারতাম না। আমি যে এই জায়গাটায় পৌঁছেছি এটা হচ্ছে মানে উপরওয়ালার মানে আশীর্বাদ। আর পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে আমাকে ভালোবাসে, গ্রামে গঞ্জে গেলে তুমি জানো না, আমার কাছে পরশুদিনকে একটা ফোন এসেছে, আমার একটা পার্লার উদ্বোধন করে দিতে হবে, আমি নাকি গিয়ে পার্লারে ফিতে কাটবো। গ্রেট। মানে এইগুলো বিকামিং আ সেলিব্রিটি রাইট নাও। সব তোমাদের ভালোবাসা। কোনোদিন যদি আমার ফেসবুক প্রোফাইলে দেখো, আমি গ্রামেগঞ্জ যখন ফুটবল খেলতে যাই বা টিম নিয়ে, স্টেজে উঠে শুধু মারতে বলছে এই সম্রাটদা আসছে, মানে 2 কিলোমিটার দূর থেকে ওরা মাইকে বলতে থাকে সম্রাটদা ঢুকছে মাঠে। তা স্টোরি বলতে 2020 অব্দি, 2007 সাল থেকে 2020 অব্দি প্রায় 14 বছর একটা ফার্নিচার কোম্পানিতেই ছিলাম। তো যখন ঢুকেছিলাম ওদের একটা স্টোর ছিল, 2020-তে তাদের 32টা স্টোর ছিল, এবং খুবই ভালো সম্পর্ক আজকেও। তাই সেই মালিকের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক, এবং উনি আমাকে কঠিন সময় পাশে দেখেছেন। তা আমি এটুকুনি জানি, জীবনে যে কঠিন সময় পাশে থাকে তাকে কোনোদিন অবদান তার স্বীকার করা মানে সবসময় উচিত। তো লকডাউনে চাকরিটা কোনোভাবে একটা ভুল বোঝাবুঝি হয়, বড় দাদার মতো উনি হয়তো, আমি হয়তো ওনাকে বোঝাতে পারিনি আমার চাহিদাটা, বা উনি হয়তো ভবিষ্যতের কথা ভেবে উনিও ঠিকঠাকই করছিলেন। যাই হোক, 2020-তে চাকরিটা ছাড়ি, লকডাউনে শোরুম করি বারাইপুরে। বারাইপুর থেকে
পাটলি, বেহালা, চিনারপাড়, দুর্গাপুর, শ্রীরামপুর, কাঁচাপাড়া, মাঝখানে দুটো সোফার ফ্যাক্টরি, হুম ইন্টেরিয়ারে নিজে কিছু কাজ করা, হুম করতে করতে 7টা শোরুম। আজকে কিছু ছেলের কর্মসংস্থান করেছি। তোমাদের যদি আশীর্বাদ থাকে আর এইভাবেই যদি পশ্চিমের মানুষ আমার পাশে থাকে, আরও কিছু কর্মসংস্থান তৈরি করব। আমি প্রতি ভিডিওতেই বলি যে আমি কোনোদিন দামি গাড়ি বা 40 তলার ফ্ল্যাটে থাকবো না। আমার টার্গেট পরিযায়ী শ্রমিক যতটা পারবো কম করব। কিছুটা বাংলাতে। হলো, হ্যাঁ, আচ্ছা, বাংলার লোক তুমি যেন আমাকে বাইরে একটা কাজে কথা নেয়। বলো যে এখন তোমাদের লাক্সারি লিভিং এ কতজন কাজ করছে? এখন কাজ করছে দেখো, ইনডাইরেক্টলি প্রায় 500-600 জন উপকৃত, হুম ইনডাইরেক্টলি ডাইরেক্টলি মিলিয়ে। হুম তাদের এবং সঙ্গে এবং যদি এবং তোমার ধরো তার আমি যদি ফ্যামিলি মেম্বার ধরি 4-5 জন করে, 1,500-2,000 মানুষ হ্যাঁ, অলরেডি, 2,000-2,500। 2,500 মানুষ রয়েছে। এবার আমি তোমায় বলছি যে ধরো তোমাদের টার্গেট আমি যদি বলি যে 2030 সালের মধ্যে, হুম হুম 30 সালের মধ্যে তোমার কতটা আহ, এগোনোর ইচ্ছা আছে বা কতটা দেখো, কর্মসংস্থানের কথা 7 তুমি নম্বর ভাবছো? শোরুম তো আমাদের হয়ে গেছে অলরেডি কাঁচরাপাড়াতে। 8ম শোরুম কিন্তু আমাদের আছে হাওড়া শিবপুরে, একদম শিবপুরের থানার কাজ পাশের চলছে বিল্ডিং। আর কি। কাজ চলছে, ওখানে অনেক বড় বড় ব্র্যান্ড আছে। হুম এবং ওরা খুব এটা লিখেছে যে প্রাউডলি ওয়েলকাম লাক্সারি লিভিং। মানে আমি ভাবতে পারি না যে আমাদের ব্র্যান্ডটাকে ওরা 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 ওটাকে নিয়ে মার্কেটিং করছে। খুব বড় একটা কোম্পানি কিন্তু এটা প্রমোট করছে, অনেক বড় কোম্পানি, এবং সারা ভারতবর্ষদের ব্যবসা তারা এটাকে বানাচ্ছে। যে রিয়েল এস্টেট কোম্পানিটা আছে, ডেভেলপার যে আছেন, হুম তারা আমাদেরকে প্রচার করছে যে এখানে লাক্সারি লিভিং আসছে। গ্রেট। হ্যাঁ, মানে আমার কাছে এটা সত্যি বড় পাওনা। না তোমরা কি কোনো একটা বড় কমপ্লেক্সে বা মলে হ্যাঁ, আসছো? মলে আসছি, এবং ওটা শিবপুর থানা ঠিক পাশের বিল্ডিংটা। কবে উদ্বোধন? ওরা অক্ষয় তৃতীয়াতে টার্গেট করেছিলাম, মনে হয় করতে পারবো না, আর তো 1-2 মাস সময় লাগবে। এখন হুম টাইলসের কাজ চলছে, পুট্টির কাজ চলছে। একটা সিঙ্গেল ফ্লোর 10,000 স্কোয়ার ফিট। গ্রেট। এবার তোমরা একটা কথা বলো যে তোমরা এই যে সেগমেন্ট আছে এই সেগমেন্টে কি কি করো? মানে মানে ধরো ফার্নিচার তো একটা মানুষ হুম দেখছে, গিয়ে দেখছে, হুম কিনছে, এছাড়া ইন্টেরিয়ার বা এগুলো এগুলো কি তোমরা করো? হ্যাঁ, দেখো, একটা সবচেয়ে বড় কথা, আহ, অনেক অনেক মানুষকে দেখবে রিটায়ারমেন্টের পয়সা দিয়ে জমি বাড়ি কিনতে। হুম সারা বছর জীবনটা সে 58 বছর অবধি কাজ করে, তারপর সে রিটায়ারমেন্টের টাকা পেয়ে একটা জমি কিনে, 2 কাঠা জমি, তারপর সে বাড়ি করে। তার মানে তার কতদিন কষ্টের টাকা, সে গ্র্যাচুইটির টাকা, পিএফের টাকা দিয়ে একটা বাড়ি জমি কেনে। হুম বা একটা মানুষ কতদিন কষ্ট করে সঞ্চয় করে তার মেয়ের বিয়ে দেয়। হুম হ্যাঁ, সেইখানে আমি যদি মাত্র 49,990 টাকা যে বেডরুম সেটটা দিই, শুরু আমাদের, তাতে একটা বেড থাকে, একটা ওয়ার্ডরোব থাকে, একটা ড্রেসিং টেবিল থাকে, একটা সাইড টেবিল থাকে, একটা ম্যাট্রেস থাকে, ফ্রি গিফট, ফ্রি ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল, আর ফ্রি ইনস্টলেশন অল ওভার ইন্ডিয়া, এবং অল ওভার ইন্ডিয়া ফাইন্যান্স অ্যাভেলেবেল। তুমি একটা আধার কার্ড আর প্যান কার্ড নিয়ে চলে আসবে, তোমার একটা বেডরুম সেট তুমি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বলে আমি পৌঁছে দেবো। গ্রেট। হ্যাঁ, তার সঙ্গে থাকছে ডাইনিং, সোফা, এটার ইন্টেরিয়ারের প্রাইস কাজ। সেগমেন্ট শুরু কত থেকে? 49,990 টাকায় 6টা আইটেম দিয়ে বেডরুম সেট শুরু, যেটাতে 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি, 0 ডাউন পেমেন্ট, 24 মাসের সহজ কিস্তি, অল ওভার ইন্ডিয়া ফাইন্যান্স অ্যাভেলেবল, অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি। এবার ধরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি, এবার ধরো কেউ আসাম মাল যাবে, আমি কিন্তু কলকাতা থেকে চার্জ করি না, শিলিগুড়ি থেকে আসাম যেতে যতটা লাগে অ্যাজ আচ্ছা পার অ্যাকচুয়াল আমি সেটা নেই। আচ্ছা। আমার আজকেও মাল গেছে ঝাড়খণ্ডে। হুম মানে দুর্গাপুর শোরুমটা হওয়ার পর আমার ঝাড়খণ্ড প্রচুর কাস্টমার পেয়েছি আমি। পুরুলিয়া, বাঁকুড়া তো দেখো আমার মেদিনীপুরে প্রায় পার ডে 2-3টে গাড়ি যায়। নর্থ বেঙ্গলে আমার পার ডে 3-4টে গাড়ি ছাড়ে। তাহলে তো তোমাদের নিশ্চয়ই এক্সপেকটেশন আছে যে আস্তে আস্তে তোমার দুর্গাপুর বলো বা না, এবার মেদিনীপুর আমাদের বলো। তমলুক হচ্ছে। দুর্গাপুর তো তোমার অলরেডি খুলে গেছে। না, এবার আমরা তমলুক করছি শিবপুরের পরে, তারপরে আমরা উড়িষ্যা আসছি। উড়িষ্যা যাচ্ছ। হ্যাঁ এবার তুমি আমাকে একটা কথা বলো যে তুমি যে 49,000 টাকার কথা বললে, দুটো ফার্নিচারের দোকান আমি ট্রেন্ডিং এ দেখেছিলাম। হুম হুম একটা হচ্ছে লাক্সারি লিভিং, হুম হুম আর একটা ছিল হচ্ছে কাকলি ফার্নিচার, কিছু না করে দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। সো এই থিওরিটাকেই তুমি বিশ্বাস করো যে দামে কম মানে ভালো, নাকি বিশ্বাস করো যে লাক্সারি লিভিং এ না না, আমি যে এটা একটু বিশ্বাস, দাম দিলে তবে মানটা ভালো পাওয়া যাবে? না না, আমি এটা বিশ্বাস করি, মার্জিন কম রাখলে কাস্টমার কাছে আরো বেশি তাড়াতাড়ি পৌঁছতে পারবো। হুম এই 49,990 টাকায় হয়তো কেউ 70-75 হাজার টাকা বিক্রি করে, আমি কিন্তু চাই, আমার আমার খিদে কম, আমি বললাম না, আমার একটু দেখো 2-4টে ফুটবল টুর্নামেন্ট মাসে খেলি, হুম আর তোমার ওই কিছু ধরো যারা বই খাতা আছে মানে কিনে দিতে হয়, শীতকালে তো শীত বস্ত্র দিতে হয়, সেটা তো সারা বছর লাগে না। হুম আর দুর্গাপুজো, কালী পুজো আর ঈদে আমি পুরো ফেমাস আমার এলাকায়। মানে কিসের মানে কিসের জন্য? মানে 2,000 লোক Sponsorship-এর জন্য? স্পন্সর, মানে আমি কিন্তু কোনো টাকা দিই না কাউকে। গড়িয়ার লোক দেখছে এটা, দাঁড়াও হ্যাঁ, এবার সবাই আরো জানে, লোক সেটা সবাই যাচ্ছে। জানে। গড়িয়া, বারুইপুর শুধু নয়, যাদবপুর, সব জায়গায়, নিউটাউন। মানে আমি ঈদে অন্তত আমাকে প্রায় ধরে নাও 2,000 লুঙ্গি, 2,000 শাড়ি এসব দেবো, আচ্ছা 2-3 জায়গা মিলে।
কানেক্টেড হ্যাঁ, সবে বারাতে যে তোমার ওই খিচুড়ি হয় তাতে আমি দিই। দুর্গাপুজোয় খিচুড়ি 2000 লোক, কোনো ক্লাবে ফ্রাইড রাইস আলুর দম সব তাহলে চলছে এই সব। যে ব্যবসায়ীদের একটা ব্যাপার রয়েছে যে তারা সময় পান না, তারা কারোর সাথে মেশেন না, এরা সব সময় লাক্সারি গাড়ি, সেডান গাড়ি করে যান আসেন, যেগুলো সিনেমাতে দেখানো হয়। তুমি এটা হতে চাও না? আমি কোনোদিন হতেই চাই না। আর আমি আমি যেদিনকে ওই জায়গায় চলে যাবো সেদিন আমার ব্যবসাটাই শেষ হয়ে যাবে। সেদিনকে কেন 7 থেকে আগে এরকম চলে কেন আসবে। মনে করো? না না, যত মানুষের মনের ভিতর ঢুকে থাকবো তত মানুষ আমাকে মন থেকে বার করতে পারবে না, এটাই মনে করি। রাইট। আচ্ছা, তুমি এই যে বলছিলে যে দামি গাড়ি চড়বো না হ্যাঁ, কখনো, তারপরে আর একটা কি বললে, দামি ফ্ল্যাটে 40 থাকবো, তলার ফ্ল্যাটে থাকবো না। 40 তলার ফ্ল্যাটে থাকবো না, এটা কেন? এটা করতে গেলে তো তখন আমি তো কি গাড়ি চড়ো এখন? এখন নেক্সান আছে, আচ্ছা টাটা নেক্সান আছে, তার আগে একটা বিট ছিল, আচ্ছা। বিটটা এক্সচেঞ্জ করে নেক্সান কিনেছি। মানে এর আবার উঠবে না? মানে এই ঠিক আছে, এটাই অনেক। চলার জন্য তো সেই 5 জনই চড়বো, আচ্ছা, এটাই হয়ে যায়। আর আমার বন্ধু বান্ধবের তো গাড়ি আছে, তাদের গাড়ি নিয়ে চলে যাই মাঝে মাঝে। গ্রেট গ্রেট গ্রেট। আচ্ছা, তুমি যেটা বলছিলে যে মার্জিন কম, কাস্টমার আসছে, হুম, হুম। সেটা নিয়ে। দেখো, আমি যেহেতু সোফা ম্যানুফ্যাকচারার, হুম। ও তুমি ধরো একটা সোফা যদি কিনে বিক্রি করো, হ্যাঁ, তোমাদের আলাদা কারখানা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যদি কিনে বিক্রি করো, তোমার তো একটা তো মানে একটা তো থার্ড পার্টি মার্জিন থাকছে, আমার তো সেটা তো নেই। হুম। আমি তো ডাইরেক্ট মারাচ্ছি, ফ্যাক্টরি ডাইরেক্ট টু কাস্টমার। ফ্যাক্টরি টু কাস্টমার। ফ্যাক্টরির দামে আমি একটা সোফা কামে এলসে 5 জন বসে 39,990 টাকায় দিই। হুম 7 জন বসে সোফা 34,000 টাকায় দিই। হুম। সোফাতে 5 বছর গ্যারেন্টি আমি দিই। আমি কিন্তু ডাব্লুতে বিশ্বাস করি না, ওয়ারেন্টিতে। আমি গ্যারেন্টি পাল্টে দেবো। ওকে। বাকি কোম্পানি গ্যারেন্টি দেয় না, বাকি কোম্পানি ওয়ারেন্টি দেয়। এটা নিয়ে আমাকে অনেক ক্রিটিসাইজ করে, ফার্নিচারে তো ওয়ারেন্টি হয় না, গ্যারেন্টি দিচ্ছে, ফেক। আমাকে বলে 2 দিন পরে পড়ে যাবে। আমি বলি আমি কালকে সকালে কী হবে জানি না, যদি উপরওয়ালা আমাকে বাঁচিয়ে না রাখে, আমি 2 দিন পরে তো অনেক দেরির কথা। 5 বছর, তুমি 2030-এর কথা যখন বলছিলে তখন ভাবছিলাম এই কথাটা বলবো। 2030 তো অনেক দূরের কথা, যদি উপরওয়ালা আমাকে বাঁচিয়ে রাখে কালকে সকাল অবধি, কালকে সকালে অনেক মিরাকেল করতে পারবো আমি। ভগবান সেটা আমার মধ্যে দিয়েছে। যেদিনকে আমার চাকরি চলে গেল সেদিনকে অনেকে আমাকে ভয় দেখিয়েছিল, এ কী করছিস এই সময় লকডাউনে, কেউ চাকরি ছাড়ে, এটা তো স্টেবল চাকরি, 1,00,000 টাকা মায়না, 1,10,000 টাকা মায়না, চাকরি ছেড়ে দিচ্ছিস। আমি বলেছিলাম আমি আর চাকরি করবো না। আমাকে 2 একজন বলেছিল তুই যদি মানে ফুটপাতে ধূপকাঠিও বিক্রি করিস তুই ঠিক দাঁড়িয়ে যাবি। তার কারণ আমি কাস্টমারকে সার্ভিস দিতে জানি, আর আমি মালটা বিক্রি করতে জানি, হুম। এটা আমি জানি। ডেফিনেটলি। তুমি এই যে মাল বিক্রি করতে জানো বলছিলে, একটা হয় যে বিজনেসে ইনভেস্টমেন্ট রিকভারি পিরিয়ড বলে একটা বিষয় থাকে। কারণ তুমি ইউ রানিং এ ভেরি বিগ বিজনেস, যেখানে আহ, আহ, আজকে প্রায় 9টা শোরুম তোমাদের, 7টা, 7টা শোরুম, তুমি আর বলে 2টো 2টো আসছে। আসছে, 9টা হতে চলেছে। হুম, 2020 থেকে 2026 এই জার্নিটা ছোট, মানে সহজ না। তার কারণ হচ্ছে এই 9টা শোরুমের প্রত্যেকটা শোরুম কতটা বড় সাইজের, তার একটা আমি আমার শ্রীরামপুরেই দেখেছি। তো ঘটনাটা হচ্ছে যে এখানে তো একটা হয় যে প্রফিটেবিলিটি একটা পিরিয়ড থাকে। হুম, তো হুম। তোমাদের কোম্পানি উইদাউট তো ইনভেস্টমেন্ট তোমরা এগোচ্ছ, সেখানে তোমরা কি এখনো ইনভেস্টমেন্ট নেওয়ার কথা বা এক্সপেন্ডিচারের মানে এক্সপেনশনের জন্য পাবলিক ফান্ডিং তোলা, না এগুলো না, কি কিছু এরকম কোনো কিছু ভাবিনি, ভাবছো? এরকম কোনো প্ল্যানিংও নেই। যতটা পারবো নিজেদের ইয়েতেই করবো, এটাই আমার ইচ্ছা। কোম্পানি কি এখন প্রফিটেবল জায়গায় চলে গেছে? হ্যাঁ, অবশ্যই আছে, এবং কোম্পানি ব্যাকবোনও রেডি আছে। হুম যে আমি যে ফেজটা পেরিয়ে এসেছি, ভগবান হুম না করে আর কোনোদিন যদি না পৃথিবীতে কোনোদিন যেন এরকম লকডাউনের সিচুয়েশন না আসে, হুম এটা ভগবানকে মানে ডাকি। তা যদিও বা কোনোদিন কোনো ধরো রিসেশন আসে বা কিছু হয়, আমি আমার যে মানে লাক্সারি লিভিংয়ের যে ফ্যামিলি মেম্বার আছে তাদের জন্য আমার ব্যাকবোন রেডি করা আছে। এবং হুম। আগামী বছরের মধ্যে আমি একটা চমক দেবো, এটা বলতে পারি, ফার্নিচার ছাড়াও, যেটা নিয়ে আমরা আসতে চলেছি গ্রেট। খুব শিগগিরই। নতুন এবার স্টার্ট আপ। নতুন স্টার্ট আপ মানে শুরু করেছি মানে, আর আমি জানি কিভাবে ছোট জিনিসটাকে বড় করতে হয়, সেই জিনিসটা আমি জানি হুম কিভাবে করতে হয়। আর আমাকে অনেকে বলে যে এত অ্যাডভার্টাইজমেন্টে কি দরকার মাল বিক্রি করার জন্য। আমি তো বলি ভারতবর্ষের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকও অ্যাড দেয় হুম তাদের ওখানে অ্যাকাউন্ট খোলার জন্য, যারা সার্ভিস তো ঠিকঠাক দিতে পারবে কিনা ঠিক নেই, কিন্তু তারা দেয়। তা তারা যদি অ্যাড দিতে পারে, বড় বড় যদি সোনার দোকান অ্যাড দিতে পারে, বড় বড় যদি রঙের দোকান অ্যাড দিতে পারে, তাহলে হোয়াই নট লাক্সারি লিভিং। হুম তা অ্যাড নিয়ে যাদের নিন্দুকরা আমার পর্যন্ত কথা বলে, তাদের বলি অ্যাড এর জন্যই দিই আরও মানুষের মনে পৌঁছাবো। 5 বছর গ্যারান্টি আছে কি না, 3 বছর দিচ্ছি কি না, 2020 সালের কাস্টমার, হুম তারা আমাদের বেশ, আমাদের ফ্যামিলি মেম্বার লাক্সারি মেয়ে তারা এনে। নিজস্ব কোম্পানি আছে কি না, অনেকে বলে আমরা মিথ্যা কথা বলি। তা আমাদের যারা আমাদের ফেসবুকে লাইভ ভিডিও আছে আমাদের ফ্যাক্টরিতে, বা আমাদের যে কোনো কাস্টমার যে কোনো কেউ আমাদের ফ্যাক্টরিতে ওয়েলকাম। আমাদের তো কোনো হাইড অ্যান্ড সিক ব্যাপার নেই।
আর কি বলতে পারি, আর যত নিন্দা করছে আমাদের পার্টিকুলার দু একটা স্টোর নিয়ে, আমি সেই জায়গার স্টোরগুলো আমার সবচেয়ে বেশি আজকে ডেটে সাকসেসফুল। তুমি যত আমার নামে বদনাম করো, তত যত নেগেটিভ পাবলিসিটি করবে, তত আমার বেনিফিট হবে। পাবলিসিটি নিয়ে তোমার মত কি? এই যে তুমি এতগুলো সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট করো, এইটা নিয়েই তো তোমাদের অনেকে এত বলে। বিজ্ঞাপন নাও, এইটা কোন ভাবনা চিন্তা থেকে তোমাদের এটা দেখো এলো? আমি তো বললাম না, পূর্বতন বসের থেকে অনেক কিছু শিখেছি। হুম যে মানুষ অ্যাডভার্টাইজমেন্ট আর সার্ভিস যদি ঠিক রাখতে পারি, বেসিক্যালি কিছু পিয়ের উপরে বিজনেস টিকে থাকে। যেমন হচ্ছে প্রমোশন, হ্যাঁ, মানে যারা নতুন বিজনেস করছে অনেকে বলে হুম আমাকে, হুম ভাইরা আসে যে কিছু বলো। হুম তার জন্য কিছু যদি পি ঠিক রাখি আমরা, তাহলে কিন্তু যেমন প্রমোশন, হুম প্লেস কোন জায়গায় আমার শোরুম, হুম প্রাইস ঠিক আছে কিনা পিতে, প্রোডাক্ট, এইগুলো যদি আমরা ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু ব্যবসা অটোমেটিক্যালি হবে। কিছু পি এর উপর ব্যবসা ঠিকে থাকে, সেই পি গুলোকে ঠিক রাখতে হবে ব্যাস। হুম। এবার তুমি আমাকে একটা কথা বলো যে এই যে ধরো এই যে 5 বছরের জার্নি, একটা তো হয় যে একটা কোম্পানির হয়ে কাজ করা, হুম আর একটা হচ্ছে নিজের কোম্পানি তৈরি করে কাজ করা। হুম হুম তুমি ওখানেও একটা ম্যানেজমেন্ট টিমের মধ্যে ছিলে যদিও। হুম হুম। এই দুটো জার্নির মধ্যে তোমার তফাৎ কি লাগলো নিজে করে? না, সত্যি কথা বলতে যখন চাকরি করতাম, আমার পূর্বতন দাদাও জানে, আমি বস বলি না বা স্যার বলি না, আমার দাদাই হয় আজকে ডেটেও দাদা। উনি আমার সম্মানের জায়গায় থাকবেন চিরজীবন। কঠিন সময় আমার হাতে হাতে হাত বাড়িয়েছিলেন। যতই আমি ওনার জন্য করি, উনিও তো আমার জন্য করেছিলেন। তো ওটা আমি নিজের মনে করে করতাম। আজকে উনি তো ডেফিনিটলি আফসোস করে যে আমি ওনার সঙ্গে নেই। তখন আমি ঠিক নিজের মতো করে করতাম। সকালবেলা 10:30 11টা অফিসে ঢুকতাম। রাত্রি 10টা 10:30টার আগে অফিস থেকে কোনোদিন বের হইনি। রাত্রি 10টা 10:30টার আগে। ৩৬৫ দিনে ৩৬১ দিন কাজে গিয়েছিলাম, রেকর্ড করেছিলাম। ৪ দিন মাত্র বছরে ছুটি নিয়েছিলাম। আর ইন্ডিভিজুয়াল সেল করেছিলাম প্রায় ৳৩.৫ কোটি উপরে। প্লাস বাকি স্টোরগুলোও দেখতাম, ৩২টা স্টোর। হুম তো তখনও যতটা নিজের মনে করে করতাম, আজও ততটা নিজের মনে করে করি। আর আমার বাবা বলতো, "যদি লোকের হয়ে যদি করতে পারিস, সফল হতে পারিস, তাহলে নিজের হয়ে কেন পারবি হুম না?" হুম আমি ২০২১ এখন আবার যখন লকডাউন হয়, হুম সেকেন্ড লকডাউন, যে লকডাউনের জন্য আমি চাকরি ছেড়েছিলাম। আমি সেকেন্ড লকডাউনে কিন্তু আমার তখন অল্প স্টাফ ছিল, ১০-১২ জন ছিল। প্রত্যেকদিনে ফুল স্যালারি দিয়েছিলাম এবং সেই সময় আমাকে বাড়িটাও মর্টগেজ দিতে হয়েছিল। এবার এই এই জায়গাটাতে আমি আসবো যে এই যে তুমি যখন বিজনেস শুরু করলে, আমি যেটা বলছিলাম যে কঠিন সময়, হুম, হুম। শুরুর দিকটা তো টাফ ছিল, কিরকম ছিল? পিএফ এর টাকা, গ্র্যাচুইটির টাকা, কিছু ইনসেন্টিভ পেন্ডিং ছিল। তারপর আ কিছু গোল্ড মর্টগেজ দিয়েছিলাম। এই দিয়ে শুরু করলাম। এটা আর দিয়ে স্টার্ট করলে? হ্যাঁ, আর কবে তাছাড়া স্টার্ট, এক্সাক্ট কবে? ২০২০ 4 জুন, আচ্ছা, ২০২০ 4 জুন। জাস্ট লকডাউনটা শেষ হয়েছে। হ্যাঁ, সঙ্গে আমার কাজিন ছিল, আ অনিন্দিতা সেনগুপ্ত। ও কি বিজনেস পার্সন? হ্যাঁ, হ্যাঁ, আমরা এখনো একসঙ্গে আমরা আছি। দুজনে মিলে আমরা ব্যবসাটা করি। জুন মাসে 2020? ২০২০ বেসিক্যালি উনিই দেখে। মানে আমি দেখি, উনি আরকি আমাকে তখন একটা ছোট্ট হলেও একটা অ্যামাউন্ট দিয়েছিলেন, সেটা আমাকে ইনভেস্টর, হ্যাঁ, ইনভেস্টর। আজও আমার কাছে কিন্তু সেটা সেই জায়গাটাতেই রয়ে গেছে, চিরজীবন থাকবে। এবার আরেকটা সেকেন্ড কথা হচ্ছে যে এই যে ধরো যে শুরু হলো, হুম। তখন তুমি বললে যে বাড়ি মর্টগেজ দিয়েছিলাম, এগুলো কি স্যালারি বা এগুলো দেওয়ার জন্য? স্যালারি, সেকেন্ড লকডাউনটা কিন্তু ১ম লকডাউনের থেকেও টাফ ছিল। কারণ ১ম লকডাউনে তো মানুষের কাছে টাকা পয়সা ছিলই। হুম আ কিন্তু সেকেন্ড লকডাউনে কিন্তু ১ম লকডাউনের ধাক্কাটা সামলে ওঠার আগে আবার একটা লকডাউন হয়ে যাওয়া। হুম ফলে মানুষ কিন্তু ভয় পেয়ে গেছিল। কোনো মানে মানে নেসেসারি জিনিস ছাড়া কেউ কিন্তু কোনো কিছু পারচেজ করার আগে দুবার ভাবতো। হুম যে কারণ এটা কি আমার আদৌ তখন দরকার? অটোমেটিক এক হ্যাঁ। বছরের ইকোনমি হুম, ধ্বংস হুম, হয়ে হুম। গেছে, আবার লকডাউন। হ্যাঁ, তা ওই জায়গাটায় কিন্তু খুব চাপে পড়ে গেছিলাম। মানে ভেন্ডারদের ঠিকমতো পেমেন্টও করতে পারিনি। আজকে দেখো তাদেরকে সব মানে ক্লিয়ার করে সুন্দর করে আবার সব আচ্ছা, হুম সব ভেন্ডাররা এত খুশি আমার পেমেন্ট নিয়ে। ভেন্ডার থেকে শুরু করে কাস্টমাররা থেকে শুরু করে মানে সবকিছু উপরওয়ালা যেন মানে আমাকে যেন জন্মগ্রহণই করেছিল যে এরকম এই তুই এটা করবি। হুম মানে আমি মাঝে, মাঝে মনে করি যে সচিন যেমন ক্রিকেট খেলার জন্যই জন্মগ্রহণ করেছিল, মারাদোনা ফুটবল খেলার জন্য, আমি ফার্নিচার বিক্রি করার জন্য। সত্যি মানে আমি যদি অন্য কিছুতে যেতাম আমি ক্লিক করতে পারতাম না। হুম সচিন যদি ফুটবল হতে হতো যেন ক্লিক করতে হতো না, মারাদোনা ক্রিকেট খেলতে গেলে পারতো না। হুম আমি বোধহয় ফার্নিচার ছাড়া যদি আমি আইটি সেক্টরে যেতাম, হুম। আমি কিছুই করতে পারতাম না লাইফে। এবার আসছি তোমার 2020 ওই টাফ টাইমটার পর। ২০২০ যখন চাকরিটা 21, চলে গেল, সরি 21 ওই সেকেন্ড লকডাউনের টাফ টাইমের পর অন্ধকারটা কাটলো কি করে? অন্ধকারটা কাটলো। আমি ফেসবুকে আম ফুড ব্লগারদের দিয়ে শুরু করলাম। খুব তারা কম, আসতে শুরু করলো? তাদেরকে ডাকতে শুরু করলাম। এবার আমাকে বলছে, সবাই বলছে, এটা কি কোনো পাইস হোটেল? যেটা করছি সবাই আমাকে বলতে লাগলো। হুম কিন্তু আজকে দেখো আমার দেখাদেখি সবাই শুরু করে দিল। কিন্তু আমি যে ঝাটকাটা ১ম এ মেরেছিলাম, ওই ঝাটকাটা এখনো বাকিরা সামলাতে পারছি না।
ফেসবুকের ফুড ব্লগার 2021 তখন হ্যাঁ, 2021-22 থেকে ওরা মানে আমার সঙ্গে রয়েছে। তোমার তখন একটাই শোরুম। একটাই শোরুম, তারপর হলো 7টা শোরুম। ফুড ব্লগারদের দিয়ে ব্লগ করানো তো তোমার লাভ হয়েছিল তখন, হ্যাঁ, 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 হ্যাঁ। ডেফিনিটলি খুব লাভ হয়েছিল। সেলস উঠেছিল। হ্যাঁ, 49,990 বেডরুম সেট পাওয়া যাবে, 6টা আইটেম, কেউ ভাবতে পারেনি। হ্যাঁ। 50,000 দিয়ে তো একটা ভালো ফোনও হয় না হুম। আজকেকার ডেটে। অনেকে 50,000 আমি এমন একটা জিনিস দেবো যেটা 20 বছর মানুষ ব্যবহার করতে পারবে। হুম। আর 2020 কথাটা হচ্ছে যখন আমার চাকরিটা চলে গেল, মানে 10,000 বা 8,000 মানে অফার করা হলো। এবার আমার 1,10,000 থেকে বাবা মার পিছনে প্রায় 24,000 টাকার ওষুধ লাগতো। তা আমি চালাবো কী করে? তো আমি চাকরিটা ছাড়লাম জেদের বশে। তো দাদা হয়তো ভেবেছিল যে পরবর্তীকালে আমরা দাদা ভাবতে পারিনি যে আমি কিছু স্টার্ট আপ করবো। দাদা বলছিল এখন রাগ করে আছে, যখন সব ঠিকঠাক হবে ডেকে নেবো। কিন্তু তার আগে আমি তলে, তলে সব রেডি করে নিলাম। তারপরে ওই গড়িয়া থেকে বড়বাজারে সাইকেল চালিয়ে, চালিয়ে স্যানিটাইজার আনতাম লকডাউনের সময়। লকডাউনের সময়। মানে ৳20 ৳25 না পাওয়া যেত 100 ml স্যানিটাইজার, যেটা এমআরপি লেখা থাকতো হুম। ৳100। হুম। দোকানে, দোকানে ওটাকে ৳55-60 দিতাম আর রিটেল করতাম ৳70-75, মানে 300% লাভ। তো সেইটা করে, করে মোটামুটি সংসারটা চালাতাম। তারপর আস্তে, আস্তে করে লকডাউন কাটলো। তারপর ফার্নিচারে চলে এলাম। এবার আসছি তোমার এই সেলিব্রিটি এন্ডোর্সমেন্টটা কবে থেকে শুরু হলো? আচ্ছা তুমি আমাকে বলো, আমি যেখান থেকে হারিয়ে গেলাম, এই যে তোমার ফুড ব্লগারদের দিয়ে ডাকা সেলস আপ, হ্যাঁ, হ্যাঁ। দেন কি তুমি ওই স্টোরটা প্রফিটেবল হলো নাকি আর একটু ইনভেস্টমেন্ট নিয়ে 2-3টে স্টোর করার পর তোমার না, না, কোম্পানি না, প্রতিটা প্রফিটেবল? স্টোরের টাকা নিয়ে মাল স্টক হয়ে গেল। আমার ১ম মাথায় এলো এত মাল আমি কিনে নিয়েছি। কিছু মাল তো আমি ট্রেডিং করি। 60% 70% মাল তো আমি ট্রেডিং করি। ট্রেডিং যে মানে তোমরা লোকাল বিজনেস গুলোকেও বিক্রি করো? না, 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 আমি ধরো কিছু মাল ট্রেডিং করে এনে সেটাকে আমি রিটেল করি। ম্যানুফ্যাকচারার আলাদা, তুমি কিনে আনছো বিক্রি করছো, রাইট? বিক্রি করছি। হ্যাঁ, রাইট। বড় কোম্পানির সঙ্গে টাই আপ আছে। দিল্লি, Great. বোম্বে, হ্যাঁ, যেটা হয়। নাগপুর। হ্যাঁ। এবারে মানে আমিও আজকের ডেটে তুমি আসার আগে অবধি জানতাম না যে তোমাদের ম্যানুফ্যাকচারিং সেট আপটাও আছে। হ্যাঁ, আমাদের যাই হোক, ম্যানুফ্যাকচারিং গ্রেট। আছে। হ্যাঁ, হ্যাঁ। এবার? তো তো ইনসেনটিভের লোভ আমার বরাবরের, জানো তো? যখন আমি চাকরি করতাম তখন থেকে। এবার আমাকে বলতো, "এই মাল যদি তুমি লিফট করতে পারো এত টাকা ইনসেনটিভ দেবো।" হুম। সেই চক্করে আমার গোডাউনটা ভর্তি হলো। আমি বললাম, এতগুলো মাল যদি আমি গোডাউনে না রেখে একটা শোরুমে রাখি, কিছু ভাড়া দিয়ে, সেখান থেকে তো আমার কিছু অ্যাডিশনাল প্রফিট আসবে। এই করে আমি আরেকটা স্টোর করলাম। এই করতে, করতে দেখলাম আমার কাছে এখন যা স্টক আছে, কোনো ডিস্ট্রিবিউটরের কাছে এত স্টক নেই। মানে এখন আমি 10টা স্টোর খোলার মতো স্টক আছে আমার কাছে। আজকের ডেটে আমার কাছে প্রায় 15 কোটি টাকার স্টক আছে। হুম। মানে হিসাব মতো যদি দেখতে যাও 12-14 লাখ টাকা নিয়ে নেমেছিলাম। আজকের ডেটে আমার কাছে 15 কোটি টাকা শুধু স্টক আছে। 12-14 লাখ টাকা দিয়ে তুমি স্টার্ট করেছিলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং সেটা থেকে এতটা বড় তুমি আজকের আজকে। ডেটে 15 কোটি টাকার স্টক আছে। তুমি আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে যে এই সেকেন্ড স্টোরটা কতদিন বাদে খুললে? স্টোরটা করলাম ঠিক 2021-এর ওই জুলাই আগস্ট মাসে। মানে লকডাউনটা শেষ হয়েছে, তুমি বাড়ি মর্টগেজ ফর্টগেজ দিয়েছো, দিয়ে আবার শুরু। আবার সেকেন্ড? হ্যাঁ, তা অ্যাকচুয়ালি 2000 আমি জানতাম না লকডাউন হবে। আমরা ওটা জায়গাটাকে রেডি নিয়ে নিয়েছিলাম আরকি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। নিয়ে নিয়েছিলাম। এবার আমার তো রেন্ট অটোমেটিক্যালি চালু হয়ে যেত। পাটুলিতে হিউজ সাকসেস। হিউজ সাকসেস। সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট কবে থেকে স্টার্ট? আম বেহালা তো সে অর্থে সেলিব্রিটি আনিনি। সেলিব্রিটি ১ম আনলাম চিনার পার্কে নুসরাত জাহানকে। কবে? 4th শোরুমে। 2025 এর তোমার বোধহয় সেপ্টেম্বর মাসে বা আগস্ট মাসে। ওরম যে ক্রাউড হতে পারে কোনো সেলিব্রিটিকে দেখার জন্য, ও অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। আর কোথা থেকে কত মিডিয়া-টিডিয়া চলে এলো, সেখানে লাক্সারি নাম হয়ে গেল। হুম। এবার দেখো, যেটা তুমি একবার কোনো ভালো জামা প্যান্ট পরে নেবে, তুমি দেখবে সেটা থেকে আর নিচে নামবে না। তখন মানে আর কি ভালো করা যায়, আর কি ভালো করা যায়? হুম। তারপর আজকে কিছু, কিছু প্রমোশনের ব্যাপারে মাথায় একটা আইডিয়া দিলেন আমার একজন যে দিদি আছেন। ওগুলো নিয়ে আমরা ভাবলাম ওগুলো সব ফাইনাল করে দেবো। হুম। প্রমোশনের কোনো বিকল্প নেই। ওই ৫-৬টা পি আছে, যদি ঠিকঠাক চালাতে পারি, হুম। তাও ব্যবসা ফিরে তাকাতে হবে না। তুমি তোমাদের কোড ম্যানেজমেন্ট টিম কিভাবে সাজিয়েছো? কারণ এইবার আমি আসছি যে ধরো যারা ব্যবসা করতে চায় তারা কি কি শিখতে পারে তোমার থেকে, সেইগুলো থেকে। যে তুমি তোমার টিমটা সাজালে কি করে? একটা তো হয় যে এত বড় সেট আপ চালাতে গেলে একটা আমার ম্যানেজমেন্ট টিম পূর্বতন লাগে। কোম্পানিতে যারা আমার সিনিয়র ছিল না, আজকে আমরা সব একসঙ্গে কালিগ। সব টিমটা চলে এসছে। মানে ওদের অনেক কটা স্টোর বন্ধ হয়ে গেছে। আমি কাউকে ডেকে আনিনি। হুম। সব চলে এসছে। তারা প্রায় একেকজন প্রায় 1,20,30,000 টাকা আজকের ডেটে স্যালারি পাচ্ছে। হুম। তারা মাথার উপর যে বসে আছে না, সব দিগ্গজ। 32টা স্টোর চালানোর মতো সব টিম আমার কাছে রয়েছে। 7টা হয়েছে তো সবে, আরও তো 25টা বাকি। তা তোমাকে ওখানে মাথা খুব একটা লাগাতেই হয় না। মাথা তো লাগাই, আমি শুধু কি প্রোডাক্টটা আনবো, হুম। কি দামে বেচবো আর কিভাবে প্রমোশনটা চালু করে রাখবো। আমি বলতে পারো প্রমোশনের রাজা।
তুমি একটা কথা বলো যে সেটা হচ্ছে যে আজকে একটা ছেলে একটা হ্যাঁ। ফিটার ছিল পুরোনো কোম্পানিতে, হুম। ও প্রথম দিনের সঙ্গে 6,000 টাকা আমার সাথে কাজে ঢুকেছিল, লাস্ট মান্থ তো 75,000 টাকা স্যালারি পেয়েছে। হুম। তো বলছে আমাকে দিন রাত্রেবেলা 1:30টার সময় ফোন করে বলছে, আনন্দ ছেড়ে দাদা আমি এত টাকা নিয়ে কী করি বলো, তাহলে প্ল্যান দাও তো। আমি ফোনটা রাখ, কালকে সকালে কাজে আসবি ঠিকঠাক টাইমে। তুমি জানো না, আমাদের ওখানে হুম। মানে পরিবেশটা আলাদা পরিবেশ। তুমি আমার যে কোনো শোরুমে যাবে, শুধু আমার সঙ্গে খোঁজ নেবে হুম। এতগুলো স্টাফের থেকে, যে আমি কেমন। হুম। আমার 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 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার রেডিয়াসে ফোন করে জিজ্ঞেস করবো আমি কেমন। হুম। দেখো কম্পিটিটর তো বলবেই আমি খারাপ, হুম। আমার মাল খারাপ, আমার ব্যবহার খারাপ। বাকিটা তো আমার যারা আছে নর্মাল লোক বলবে কেমন। তা তুমি বলছিলে যে তোমার এখানে আসার পর বহু সেলিব্রিটির সাথে তোমার পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। হ্যাঁ, কেউ কেউ তো মানে আমার জন্মদিনে আসে, আমার বাবাকে হসপিটালে দেখতে আসে, এরকম সম্পর্ক হয়ে গেছে। হুম। তারপরে তো নুসরাত জাহান এলেন, তারপরে শোরুমে ইধিকা, দর্শনা পাল, দেবলীনা দত্ত, সীতাম ভট্টাচার্য তো আমার প্রতিটা অনুষ্ঠানে থাকে, আমাদের শুটিংও করেন। তারপরে শোরুমে এলেন মিমি চক্রবর্তী, শ্রাবন্তী ম্যাডাম। এখন তো আমাকে বলছে, ফেসবুকে লিখছে, দাদা আমাদের এখানে শোরুম করতে হবে, দেবদাকে নিয়ে আসতে হবে। মানে শোরুমের লোকেশন ওদের, হ্যাঁ, টেস্টও ওদের ডিমান্ড, সব ডিমান্ড ওদের। ফেসবুকে নেগেটিভ কমেন্ট পড়ে না মাঝে মাঝে? দেখো আমি তো, আমার ট্যালিতে নাম নেই, আমি তো কাছে কাজ করি না, ট্যালিতে নাম নেই, তারা বলে মাল ডেলিভারি পায়নি। তারপরে যারা আমার শোরুমে আসেনি তারা বলছে মালের কোয়ালিটি ভালো না, দেখতে ভালো না। এসব নিয়ে জীবন। আমার কিছু কম্পিটিটর আছে, তাদের নিজস্ব ফেসবুক লাইভ থেকে আমি রেকর্ড করে রেখে দিয়েছি, চাইলেও আর ডিলিট করতে পারবে না। বলছে যে ওদের এই শোরুমে গিয়েছিলাম, মাল ভালো না। কিন্তু বিশেষ করে ওটা তো আমার এত পাবলিসিটি হয় না, ওই স্টোরটা আজকে আমার 1 নম্বর পজিশনে রেখেছে। শুধু একটা কোম্পানি আমার একটা স্টোর বাঁচিয়ে রেখে দিয়েছে, নেগেটিভ করে করে। নেগেটিভ করে করে। উপরওয়ালা অশেষ কৃপা, আর কত ভালোবাসা চাই বলো মানুষের কাছে। হুম। তোমার কি মনে হয় তোমার এই সাকসেসটার পিছনে মেন কারণ কি, রিজন কি? সত্যি কথা বলতে গেলে হার্ডওয়ার্ক আর কমিটমেন্ট, এই দুটো আমার প্রচণ্ড পরিমাণ আছে। বিশেষ করে আমি আমি তোমাকে আমার হোয়াটসঅ্যাপ দেখো, রাত্রি 1:30টার সময় আমি ফোন করছি আমার ডেলিভারি ডিপার্টমেন্টে, কি আমাদের 24 ঘন্টা ডেলিভারি হয়, হুম। শিফটিং ডিউটি। কেন আমরা কালকে প্রধানমন্ত্রী আসবেন কলকাতায়, তো তার জন্য সকাল 8টা থেকে ভোর 4টা থেকে রাত্রি 8টা অবধি নো এন্ট্রি। মাধ্যমিক পরীক্ষার জন্য দুপুর 2টো অবধি নো এন্ট্রি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নো এন্ট্রি। আচ্ছা, তারপরে হচ্ছে এই ভোটের এই তারপর কিছু না কিছু লেগেই আছে দেখবে হুম। পশ্চিমবঙ্গে, মানে রোজ কিছু না কিছু আছে। তবু এখন লাস্ট বোধহয় 15-20 বছরে বন্ধ হয় না। হুম। হ্যাঁ, তা তা এখন এইটা একটা সুবিধা। তাই জন্য কিন্তু দেখো আমাকে কমপ্লেক্সে রাত্রি 7-8টার মধ্যে ডেলিভারি করতে হবে, হুম। তারপরে আবার কমপ্লেক্সে অ্যালাউ করবে না। হুম। তাই কমপ্লেক্সটাকে আগে আমি করিনি, করার পরে এই সারা রাত ধরে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, কৃষ্ণনগর, মালদা, নদীর ওপারে গদখালি, ঝড়খালি, সোনাখালি নদী করে আমার মালকে বরণ করে নিয়ে যায়, সেসব ভিডিও মানে আছে। নৌকা করে? নৌকো করে নিয়ে যায় এবং আমার মালে সিঁদুর পরায়, বরণ করে। ওই যেহেতু বিয়ের জন্য কেউ যদি হ্যাঁ, মানে। মালকে বরণ করে না, নতুন জিনিস ঘরে ঢুকছে তাই। ও আচ্ছা। মানে আমি ব্যাঙ্গালোরে ডেলিভারি করেছি, ফেসবুক পেজ দেখো, কটকে ডেলিভারি করি, আসাম, সব জায়গায় ডেলিভারি হচ্ছে আমার। ফার্নিচার ওয়ার্ল্ডে তোমরা যখন কাউকে মাল পাঠাচ্ছ, ধরো বাঁকুড়ায় একটা কেউ অর্ডার করলো, হুম 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 সে শোরুমে এসে অর্ডার করলো, হুম। তার বাড়ি অবধি তোমরা পৌঁছচ্ছ, এই নেটওয়ার্কটা কি করে তোমরা ম্যানেজ করো? পুরো আমাদের একটা ডেলিভারি সেকশনের টিম আছে, হুম। গাড়ি আছে, ডেলিভারি বয় আছে। না আমি ওটাও বলছি না, আমি তোমায় বলছি দাদা ধরো তোমাদের 3-4টে মিলিয়ে কি একটা গোডাউন হয়, নাকি আলাদা আলাদা শোরুমের আলাদা আলাদা গোডাউন না না আছে, না, আমাদের বা সেন্ট্রালাইজ লরি কোথায় থাকে সেগুলো? সেন্ট্রালাইজ গোডাউন আছে, হুম। পরপর 4টে, দুটো সেটা কোথায়? বারুইপুরে, বারুইপুরে? আর 2টো ফ্যাক্টরি আছে। গোডাউনটা প্রথমে ছিল এরকম, তারপর এরকম পাশের জায়গাগুলো অটোমেটিক ওগুলো সব চলে আসছে, এটা আমারটাও নিয়ে নিন, আমারটাও নিয়ে নিন করতে করতে পারতে থাকছে। এখন কত দূর যাবে বোঝা যাচ্ছে না। হ্যাঁ। মানে খুব ভালো লাগে, মানে ওখানটায় পুরো, জানো মানে এই যে ডেলিভারি ছেলেগুলো আছে না, বিশ্বাস করবে না, মানে ওদের ওই এলাকায় যখন আমি যাই কোনো অনুষ্ঠানে বা কারো বাড়ি, আমি ওদের বাড়ি যদি কোনো নিমন্ত্রণ করে, আমি সবার বাড়িতে যাই। হুম। আমি নিমন্ত্রণ রক্ষা করতে খুব ভালোবাসি। এটা আমি জানি যে আজকে একটা যদি গরিব পরিবার যদি ধরো 200 লোকের আয়োজন করে, আমি যদি দুজন না যাই, তাহলে কিন্তু আমার জায়গায় আরও দুজনকে ওর বলতে পারতো। হুম। অনেক কিন্তু চিন্তা করে কে আসবে কে আসবে না, কাটাকাটি করে না বলো, হুম। আমি তো করি। হ্যাঁ, তাহলে সেখানে যদি তোমার এখন হ্যাঁ, আর করতে হয় না আশা করি। এখন আর যদিও না করি, হ্যাঁ তবু এই কাটাকাটি কিন্তু চলে। হ্যাঁ। তা আমি প্রত্যেকবার নিমন্ত্রণ রক্ষা করি। 55-60 বছরের লোকেরা আমাকে বলে দাদা এসছে, দাদা এসছে। হুম। একটা পাড়াতে 30-40টা নেশাখোর লোক, সন্ধ্যেবেলা ছেলে, সন্ধ্যেবেলা অত্যাচার করতো, এলাকার সবাইকে ডিস্টার্ব করতো, তারা আজকে সব পাড়া শান্ত করে দিই, সব আমার কাছে কাজ করছে, নেশা করার সময় নেই।
হুম তা তাদের এলাকায় যখন আমি যাই না, তারা কত খুশি হয় তুমি জানো না। তো এই যে যখন আমি ওই ছেলেগুলোকে নিয়ে আসি, তারা তো প্রচুর খাটতে পারে, হুম শুধু কি নেশা করে তারা বাজে সঙ্গে চলে যায়। আজকে ডেটেও বলছি, যদি কেউ কাজ করতে যায়, আমার দরজা খোলা। রোজ কেউ না কেউ জয়েন করছে, কিছু না কিছু কাজ নেই, তুই এটা কর, কর কাজ কর, হুম আমি কর্মসংস্থান দিয়ে যাবো। দ্বিতীয় কথা হচ্ছে, আমার একটা বন্ধুর গাড়ি আছে, তার দুটো গাড়ি ছিল 2020-তে, আজকে তার 23খানা গাড়ি হয়ে গেছে। মানে লরি, হ্যাঁ, মানে ছোট হাতি ভিরো ফিরো সব বলে ওই না। যাই হোয়াট এভার, হ্যাঁ, আবার এই আছে আবার ফার্নিচার নিয়ে যাওয়ার জন্য। ফার্নিচার ও তাহলে ওটাও তুমি বন্ধুকেই পার্টনার করে নিয়েছো? পার্টনার করিনি, কিন্তু আমি চাইলেও নিজের গাড়ি কোনোদিন কিনবো না, কারণ বিপদের সময় তো সে আমাকে সাহায্য করেছে বলো, সে গাড়িগুলো দিয়েছিল। সে 3 মাস 4 মাস আমি তাকে ভাড়া দিতে পারিনি, কিন্তু সে টেনে গেছিলো তো দুটো। আচ্ছা হ্যাঁ, আজকাল তার সাফারি গাড়ি করেই এসছে, সেই আমার গাড়ি করে নিয়ে এসছে চালিয়ে টালিয়ে। আচ্ছা, হ্যাঁ, তো ওই বন্ধুর সাথে আলাপ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ও প্রতিটা ভিডিওতে বলে হুম আমার কেউ ছিল না, যা যে সব লাগছে লিভিং এর জন্য। হুম। তো ভালো ছেলে, ভালো টিম, আমাদের এতগুলো এবার পরিবার। সেইখান থেকে ধরো তোমরা ডেলিভারি করছো, এই যে তুমি আমার একটা কথা বললে যে যদি কেউ আসাম যায়, হুম, তাহলে আমি শিলিগুড়ি থেকে ভাড়া নিই, হ্যাঁ তাহলে সেটা, তোমার শিলিগুড়িতে মাল গেলেও বারুইপুর থেকে ওটা যাচ্ছে। হ্যাঁ, কেন আমার তো রোজ নর্থ বেঙ্গলে গাড়ি যাচ্ছে। আজকে বলছে লোকে যে, আমাকে দেখে বলছে যে আমার এই জিনিসটা, আহ, আমি আমি আমার থেকে ফার্নিচার কিনলে পশ্চিমবঙ্গে, সারা পশ্চিমবঙ্গে ডেলিভারি ফ্রি। তুমি কিনতে যাচ্ছ, তুমি একটা সোফা কিনতে, তুমি একটা সেনা টেবিল কিনছো, বলছে আমরা তো টার্মস অ্যান্ড কন্ডিশন নিই কত টাকা। কিন্তু আমি বলছি একটা জলের বোতল যদি আমার ফার্নিচারের ভ্যালু হয় 20 টাকার, কথা কথা, আর যদি এইটুকুনি সাইজে হতো, আমি কিন্তু ফ্রি ডেলিভারি করতে পারবো। তার কারণ আমার নর্থ বেঙ্গলে রোজ গাড়ি যাচ্ছে, মালদা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এনারা কি শিলিগুড়ি। ওখান থেকে এসে তোমাদের শোরুম হ্যাঁ, দেখছেন প্রচুর লোক আসে যারা শিয়ালদাতে নামে। হ্যাঁ, এই ফার্নিচার কেনার জন্য? হ্যাঁ, দিনাজপুর থেকে আসে, কত কষ্ট করে টাকা পয়সা নিয়ে আসে, ফাইন্যান্স করে, আমার তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স হয়, অল ওভার ইন্ডিয়া ফাইন্যান্স হয়। তারা এসে কেনাকাটি করে, আবার আমি তাদেরকে বিরিয়ানি টিরিয়ানি খাইয়ে দিই, হুম আবার রাত্রেবেলা আমি তাদের ট্যাক্সি করে শিয়ালদায় পৌঁছে দিই বা হাওড়ায় পৌঁছে দিই। এইভাবে প্রচুর লোক আসে কেনাকাটি করতে। গ্রেট। আর তুমি জানো না, মানে কীভাবে বলবো, মানে এক একটা, মানে বাড়ি থেকে কত আশা নিয়ে প্রত্যাশা নিয়ে আমাদের কাছে আসে। দাদা আপনার সঙ্গে একটা ছবি তুলবো, দাদা আপনাকে দেখে এসেছি, আপনি আছেন মানে আমার কোনো চিন্তা নেই, মাল আপনি পয়সা যেটা নেবেন নিন, আমার শুধু মেয়ের বিয়েটা দেখে নেবেন, আপনি যেন মালটা ঠিকঠাক থাকে। কত ভরসা করে মানুষ। এই ভরসার জায়গাটা যদি যতদিন রাখতে পারবো, ততদিন ঠিক জায়গা থাকবো। তো তুমি আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে যে আহ, তোমাদের কি অফলাইনই শুধু আছে নাকি কেউ অনলাইনে চাইলেও এখনো? না, অনলাইনে ভিডিও কল করে, আমাদের প্রায় 20-25 জনের টেলিকলিং টিম আছে, আচ্ছা ওগুলো দেখা। তো অনেক সময় গেলে তুমি যদি বাড়ির পোস্টে হঠাৎ চলে যাও, আমি এখনও অত প্রফেশনাল নয় যে আলাদা কেবিন, আলাদা ডেস্ক, ওরা ডাইনিং টেবিলে বসে এরকম লেখালেখি করে। তো অনেকে জিজ্ঞেস করে এটা কি কোচিং সেন্টার? 25 জন পড়াশোনা কোথায়? করছে, বারাইপুরে আছে দেখবে। হ্যাঁ, 25 জন মতো পড়াশোনা করে, খাতা পেন নিয়ে লিখছে, ফোন করছে, টেলিকলিং টিম। আচ্ছা সারাদিন এত কল আসে, আর যা ফুটফলস হয়, ওয়াক ইনস হয়, তাদেরকে ফলো আপ করা। এই মাঝখানে কি ভুল করি নাকি, সবই কি আমার ঠিক? একটা কিং সাইজ খাট, 7-6 খাট কিনছে, কুইন সাইজে ম্যাট্রেস চলে যাচ্ছে, ভুল হচ্ছে। কিন্তু একটা সিনা টেবিলে ধরো উপরে গ্লাস আছে, ভুলে যাচ্ছে, বা ধরো গ্লাসটা আছে কিন্তু গ্লাসটা যেদিকে ড্যামেজ হয়ে যাচ্ছে, ডাইনিং টেবিলে মার্বেল ব্রেক হয়ে যাচ্ছে, সব কিন্তু হয় আমার। কেউ যদি বলে আমার 100% কাজ সঠিক করি, মিথ্যা কথা বলা হবে। ফার্নিচার এমন একটা ট্রেড যেখানে 15% ভুল হবে, কিন্তু কথা হচ্ছে যে আমি সেটা কত তাড়াতাড়ি রিকভারি করব, হুম কত তাড়াতাড়ি মানুষের মনে। এই যে একটা সোফা গেছে 3 সিটার শিলিগুড়িতে, হুম দুটো কুশন কম গেছে, প্যাক করতে ভুলে গেছে। দেখো আমি তো লোকজন নিয়ে কাজ করি, আমি তো কোনো রোবট নিয়ে কাজ করি না, আমার ভুল হবে। হুম আর আমি ভুলটাকে স্বীকার করি সবার সামনে। তুমি কিন্তু আমাকে একবার জিজ্ঞেস করো যে ভুলটা, তোমার কি কোনো কাজে ভুল হয়? আমি কিন্তু নিজে থেকে আমার ভুলটা বলছি। হুম আমার ভুল হয়, আমার মাল ড্যামেজ হয়, আমার মাল ব্রেক হয়, আমার সোফা যেতে গিয়ে ছিঁড়ে যায়, কিন্তু আমি সেটাকে 48 থেকে 72 ঘন্টার মধ্যে ঠিক করি। কোনো ধরো অ্যাক্সেসরিজ আসে, তার ভিতরে লক থাকে না, পরের দিন গিয়ে হুম কী করো, এটা হয় আমার 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 কাছে তো হয়, আমি তো হুম আমার কাছে ভুল হয়। হুম কিন্তু আর আমি এটাও বলে দিই, আমার আমার 24 ঘন্টা ডেলিভারি। হুম এইটা কথা বলতে বলতে যেটা আটকে গেল, আহ, আজকে এই কালকে ওই কমপ্লেক্সটাকে আমার সন্ধ্যে 7টা পথে মানে সারা রাত ধরে ডেলিভারি হচ্ছে, সারা রাত ধরে। হুম আজকে দুর্গাপুরে যেতে গিয়ে 4 থেকে 5 ঘন্টা সময় লাগছে। এই জ্যাম, সাঁতরাগাছির যে ফেমাস জ্যাম, প্রচুর এটা জ্যাম। ক্রস করে যেতে, এখন তো অনেক কমে গেছে, এত সুন্দর সুন্দর রাস্তা হয়ে গেছে, বড় বড় রাস্তা হয়ে গেছে। আগের থেকে পরিবহন ব্যবস্থা কিন্তু অনেক ভালো, এটা হুম কিন্তু মানতেই হবে। তুমি যেখানে যাও রাস্তাঘাট কিন্তু আগের থেকে অনেক বেটার। তো
এই রাস্তাঘাট যেতে গিয়ে মনে হচ্ছে না আমি ইনডাইরেক্টলি সরকারের প্রমোশন করছি। আমার বিরুদ্ধে এরকম কথা আছে আমি নাকি কয়েকটা নেতার নাকি আমি কালো টাকা সাদা করি, জানো তো? হ্যাঁ, আমার ফেসবুকে আছে, দেখবে। আমাকে হঠাৎ করে প্রশ্ন করেছে, আমি তো বলতে পারছি না, বন্ধ করে সব প্রশ্ন। আমি বলছি আমাকে সরকার বিরোধী সবই আছে, কিন্তু আমি সবাইকে নিয়েই চলি। আমাকে তো সবাই কাস্টমার সমান, লাল সাদা গেরুয়া সব। আমাকে রামনবমীও যেতে হয়, আমাকে যে দুর্গাপুজো যেতে হয়, ঈদেও যেতে হয়, কিন্তু ওই বলছি নাকি আমি নাকি কালো টাকা সাদা করছি। ওকে। আমার কাছে ব্যাংকে যখন আমি কোনো প্রোফাইল ফেলি, বলছে লাস্ট ইয়ার আপনি যা কাজ করেছেন এবছর তার 8 টাইমস কি করে বেড়ে গেল। আমি সেল আমি কি চাপবো? হ্যাঁ, আমার তো জিএসটি পেমেন্ট করতেই হবে। হ্যাঁ, আমার লাস্ট ইয়ারে যা কাজ হয়েছে তার এবার 8 টাইমস বেড়েছে সেল। এবছরে। হ্যাঁ, আর তার আগে বছরে হচ্ছে 6 টাইমস। এবার তুমি আমাকে এবার একটা কথা বলো, এই যে তোমার 8 গুণ ব্যবসা বৃদ্ধি পেলো, এটার মূল কারণ কি তোমার মনে হয়? এই এতগুলো স্টোর খোলা। না, আমি সেটাও শুধু বলছি না যে এতগুলো স্টোর তো ঠিক আছে, এতগুলো স্টোর এই জন্যই খুলেছি, কাস্টমার এসছে, আমাদের উপর না বিশ্বাস আমি আছে। তোমার এটা বলছি না, আমি বলছি স্টোর তো তোমার ব্যবসা বাড়লে বাড়বে, আর আবার যদি এবছরে আবার 8 গুণ বেশি ব্যবসা হয় তাহলে তোমার 7 থেকে 15-20 হয়ে যাবে। আমি বলছি যে তুমি যেটা বললে যে প্রমোশন, সার্ভিস, এই যে সমস্ত কিছু, তার মধ্যে কি ফ্যাক্টর কোনটা কাজ করলো? প্রমোশনটা কি কাজ করলো মনে হচ্ছে? প্রমোশন তো তোমার দেখো অনেক, মানে 50% উপর যদি প্রমোশন ধরি, যে কোনো কোম্পানির একটা মেন পয়েন্ট। হ্যাঁ, প্রমোশন তো থাকবেই সবার প্রথমে, কিন্তু শুধু প্রমোট করলেই তো হবে না, মানে কোয়ালিটিটা ভালো দিতে হবে। আমি কিছু প্রমোট করেই গেলাম, ভালো 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 ভালো। আজ তুমি যে জায়গাটায় বসে আছো, তোমার জায়গায় যদি আমি আমার পাড়ার একটা পাঁচুকে নিয়ে আসি, সে তার গলার আওয়াজটা এরকম হবে না, সে আবার কি ইন্টারভিউ নেবে, বা বাকি লোকের কি ইন্টারভিউ নেবে? তোমার যে ভয়েস, গলার, এটাই তো তোমার ইউএসপি। তারপর যে তোমার যে লুক বা তোমার যে কথা বলার কোশ্চেন, এই সব কিছু মিলিয়ে তো একটা প্যাকেজ। অরিজিৎদা তো একটা প্যাকেজ, সেমনি লাক্সারি লিভিং একটা প্যাকেজ। তার মধ্যে প্রমোশন আছে, প্রোডাক্টের কোয়ালিটি আছে, তার মধ্যে প্রাইসিং আছে, সব কিছু নিয়ে লাক্সারি লিভিং একটা প্যাকেজ। তাই জন্য লাক্সারি লিভিং এত সফল। গ্রেট গ্রেট গ্রেট। টিম বিল্ডিং এর কথাও তোমার সাথে হলো। এবার আমি বলছি যে ধরো নতুন কেউ ব্যবসা করতে আসছে, সে ফার্নিচার হোক, সে রেস্টুরেন্ট হোক, সে যে কোনো ব্যবসা হোক, তোমার সাজেশন কি থাকবে? কোন কোন দিকগুলো? এই কোশ্চেনটা তুমিও করবে আমি ভাবতে পারিনি, বিশেষ করে এটা সবাই করে, যে নতুন কি করে। সত্যি মানে আমরা কিন্তু পরবর্তী প্রজন্ম নিয়ে খুবই চিন্তিত, তাই না? এই মোবাইলের আসক্তি দেখে আমি শুধু সেটা না গো, এখন একটা ব্যাপার হচ্ছে এই যে ধরো তোমাদের মতো যারা নতুন নতুন বিজনেস স্টার্ট আপ গুলো নিয়ে উঠে আসছে, তাদের দেখে অনেকের এটা বিশ্বাস হচ্ছে যে চাকরি ছেড়ে, যেমন তুমি আমায় বললে যে চাকরি ছেড়ে আমি এটা করছি। আমার বহু বন্ধু আছে যারা চাকরি ছেড়ে নিজের স্টার্ট আপ করছে, সাকসেসফুলি চলছে আজকে। তো চাকরি ছেড়ে তার থেকেও ভালো কিছু করা যায়, এই বিশ্বাসটা তো হচ্ছে। অনেকে ভাবছে যে ভাই আমি তাহলে চাকরির বদলে শুরু থেকেই আমি বিজনেসটা করব। তুমি বলো যে কোন কোন ভুলগুলো এড়িয়ে চলবে? ভুলগুলো, প্রথম কথা হচ্ছে, দেখো আমি যেটা সবসময় বলি, প্রথমেই মানতে হবে আমার কাছে এটাই শেষ সুযোগ, এরপর আমি দ্বিতীয় সুযোগ পাবো না। আমি এটা ভেবে চলেছিলাম, কেন দেখো আমি বাড়ি থেকে কোনো তো 2 টাকার হেল্প পাইনি। মানে আমার বাবা কাজ করতো, বাবা আমাকে খাইয়ে দিয়ে বড় করে দিয়ে, এটাই আমার কাছে অনেক বড় কথা। বাবা আবার কি করে, বাবা আবার ব্যবসায় সাপোর্ট দেবে, তার জন্য তো আমার কাছে, বাবা আমাকে বড় করে দিয়ে, এটাই আমার কাছে অনেক বড় কথা। শিক্ষা দিয়েছে, পড়াশোনা করিয়েছে, খাওয়া দাওয়া দিয়ে মানুষ করে দিয়েছে, ব্যাস বাকিটা আমার উপরে। তাই এইবারে যে আমি যদি দেওয়ালে পিঠ থেকে গেছে, চাকরি ছেড়ে চলে এসেছি, এবার যদি আমি ভাবি যে আমার কাছে আবার সুযোগ আসবে, সে সুযোগ তো আসবে না। তাই জন্য আমি এটাকেই মন প্রাণ লাগালাম। দ্বিতীয় কথা দেখলাম যে সার্ভিস ঠিক রাখতে হবে। তৃতীয় কথা হচ্ছে আমি এমন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবো যেন সেই প্রোডাক্টের চাহিদা মার্কেটে থাকে। আর প্রমোশন একদম ধুরন্ধরভাবে এগোতে হবে, প্রমোশন রাখতে হবে। আর আজকে আমি যেটা ভাববো, বাকি যেন কালকে ভাবে। আমি আজকে যেটা বলছি, আমি গর্ব করে বলছি না, আজকে যেটা আমি ভাবি না, সত্যি কথা বলছি, দেখবে তোমার কাছে অনেক অফার আসবে এবারে ফার্নিচারে। দেখো তোমার কাছে আমি কথা দিয়ে যাচ্ছি, তোমার কাছে 15 দিনের মধ্যে তোমার কাছে 2 জন 1 জন আসবেই। আমি চ্যালেঞ্জ করে বলছি, এটা যেদিনকে পোস্ট হবে তার 7 দিনের মধ্যে যদি তোমার কাছে ফোন না আসে, তুমি আমাকে ডেকে তুমি আমাকে বলবে যা করতে আমি তাই করবো। আজকে ফার্নিচার নিয়ে চলে আসবো। আমি একটা কথা বলছি, আমি আজকে যা ভাবি, বাকি ফার্নিচার কোম্পানি কালকে তাই ভাবে। গ্রেট। এই কনফিডেন্সটাই আমার মনে হয় তোমাকে সব থেকে বেশি। একদম একদম। আমি কোনো কিছু আমি ভাঙি না। কেন বলো তো? আমি জানি যে আমি শেষ দেখে ছাড়বো, বিশ্বাস করো। আমার কোনো ব্যাপার না। একটা কথা আছে না যে আমরা বাঙালি যা আজকে ভাবে সারা ভারতবর্ষ, আর এটা আমি মানে যে আমি যা ভাবি ফার্নিচার জগৎ কালকে তাই ভাবি। তাহলে বাইরের স্টেটে যাওয়ার ইচ্ছা আছে? বিরাট ভাবে আছে, একদম বিরাট ভাবে। উড়িষ্যা আসছি বললাম তো, আমি একটা রুটও হয়ে যাচ্ছি, বললে তো আমার সুবিধা হবে। তাহলে ডেলিভারি, এই যে আমি যে বলি না যে আমি নর্থ বেঙ্গলে একটা যদি এটার ডেলিভারি করতে কেন অসুবিধা নেই, আমার তো রেগুলার গাড়ি যাচ্ছে। এই বহরমপুর, মালদা, কৃষ্ণনগর, এইভাবে যে লাইন অনুযায়ী আমার যে চলছে, তুফানগঞ্জ, মেখলিগঞ্জ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, রেগুলার গাড়ি যায়। আর যে ট্রান্সপোর্টার থাকতো তোমাকে
আমাকে এখানে কথা বলে দাও, আমাদের পার ডে কোথাও কোথাও গাড়ি যায় সব বলে দেবে, এই লাইন অনুযায়ী আছে তো। এবার ধরো এই জন্য আমি এই ধরুন হাওড়া হয়ে তারপর আমি যে এই মেদিনীপুর করে যে তমলুক করে যাচ্ছি, এবার কি হলো আমি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কানেক্টারে চলে এলাম, তারপর আমি চলে যাবো কটকে, এইভাবে আমার ডেলিভারিটা করতে কত সুবিধা হবে। রুটটা ধরে এগোচ্ছে, হ্যাঁ, এবার যাতে যদি- যাতে এবার- চেনটা কমপ্লিট হয়। হ্যাঁ, এবার যদি আমি হট করে যদি আমি এখন ধরো কথা শিলিগুড়ি করে ফেলি, আমার একটা পার্টির ডেলিভারি করতে আসে তো অনেক টাকা খরচা হবে, কিন্তু আমি এখান থেকে তো 4টে পার্টির ডেলিভারি করতে করতে যাবো। রাইট। তুমি আমার একটা কথা বলো যে আজকের ডেটে দুটো বিষয় নিয়ে আমার খুব জানতে ইচ্ছা করছে। এক হচ্ছে, তোমরা কি অনলাইন ই কমার্স করার চিন্তা ভাবনা করছো এখন? সত্যি কথা বলতে এই যে জন্য তোমাকে যে কথাটা একটু আগে বললাম যে আমি আজকে যাওয়ার পর পোস্টটা হয়ে যাওয়ার পরে দেখবে তোমার কাছে 10-15 দিনের মধ্যে তোমার কাছে ফোন আসবে। হুম আমি যেটা করি না বিভৎস, আমি সোফাতে না আমার একটা কুশনের ব্র্যান্ডিং করেছি লাক্সারি লিভিং এর, তুমি আমার ফেসবুক পেজ দেখে থাকবে, পোস্ট করলাম 3 দিনের মধ্যে দেখছি বাকি স্টোরগুলোতে হয়ে গেছে। আমি প্রোডাক্টটাকে না আমি যেন আমার ছবি তুলতে দিই না, কেন সবাই তো অনেকে কাস্টমার আছে না আমার কম্পিউটাররা আসে, আচ্ছা হ্যাঁ, আর যারা আসে শুধু বলছে লুকটা একই রাখো, ভিতরে তুমি যা খুশি ভরে দাও, কারণ আমরা 6 মাস গ্যারেন্টি দেবো। আর ওই কাজ আমি করবো না। বিশ্বাস করে আমার কাছে রেগুলার ফোন আসে এবং ওদের বড় বড় অফিসাররা এসে বসে থাকে যে ওদের সঙ্গে যাতে আমি টাই আপ করি। আমি নিজেরই মাল বানিয়ে সময় দিতে পারি না, ডেলিভারি দিতে পারি না। ধরো তোমাদের নিজস্ব অনলাইন সাইটে এখন ঢুকবে না? কারণ আমি এই কারণে বলছি যে ধরো অফলাইনে এত বড় ব্র্যান্ড করে ফেলাটা একটা বড় কেস স্টাডি হতে পারে তোমাকে। সেখানে অনলাইন মার্কেটে কি তোমার কোনো প্ল্যান আছে না? নেই এখন? মানে এখনো ফ্লিপকার্ট না হলেও তোমাদের নিজস্ব সাইট হোক বা হ্যাঁ something? হ্যাঁ, ডেফিনেটলি যদি কোনোদিন এই সেল করার পরে কোনোদিন সময় পাই তখনই আসবে। এখনই তো উপরওয়ালা এত দিচ্ছে, মানে এখনই চাপে আছে, সারাক্ষণ এই নিয়ে পড়ে। যদি আমার শুধু হোয়াটসঅ্যাপটা যদি দেখো 600-র উপর জমে আছে। এতক্ষণে জমে গেছে আরো। হ্যাঁ, 600-র এই উপর। যে আমাদের 1 ঘন্টার কনভারসেশন হচ্ছে, হ্যাঁ তার মধ্যে হয়তো আরো হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে জমে এখন গেছে। আগে আমার কাছে অনেক হোলসেল কাস্টমার মানে আসে যে আমি হোলসেলে যাতে সোফা দিই বা কিছু ফার্নিচার দিই। তো আমার তো এখন অবধি আমার ধরো পার ডে আমার 2টো ফ্যাক্টরি মিলে ধরো 14-15টা সোফা আমি বানাতে পারি, এটা আমার ক্ষমতা। পার ডে? হ্যাঁ, এবার আমার তো ডেলি ধরো 17টা বিক্রি হচ্ছে, পার ডে 2-3টে করে জমে যাচ্ছে। এবার আমি আবার হোলসেল কী করে করবো? হোলসেল করার জন্য তাহলে আবার একটা ফ্যাক্টরি, আবার সেট আপ, আগে মেন্টালি প্রিপেয়ার হয়ে যে আমি এত প্রেশার নিতে পারবো কিনা। আর একটা কথা বলো আমাকে, সেটা হচ্ছে যে তোমাদের যতগুলো স্টোর হচ্ছে খুব বড় বড়, হ্যাঁ হ্যাঁ। তোমার কি এরকম বড় স্টোর নিয়ে এগোনোর প্ল্যান আছে, নাকি মনে হয় যে টায়ার 2 টায়ার 3-তে কিছু ছোট স্টোরও খুলবো? না না, ছোটো স্টোর না, মিনিমাম 10-12 হাজার স্কোয়ার ফিট নিচে স্টোর করবো না, কারণ আমাদের এত রেঞ্জ বা এত ভ্যারাইটি বা এত প্রোডাক্টস, আর কাস্টমার অনেক আসানেই আসে অত দূর দূর থেকে, মানে ধরো শিলিগুড়ি থেকে ট্রেনে উঠে শিয়ালদায় নেমে বারাইপুরে ঢোকা বা কাঁচরাপাড়ায় ঢোকা, কথার কথা মাঝখানে তো ধরো না লাখখানেক ফার্নিচারের দোকান আছে, তার থেকে তো ডেফিনেটলি আমাকে আলাদা কিছু করতেই হবে। হুম ওই 4টে বেডরুম দেখে লোক ডেকে লাভ নেই, 40টা বেডরুম সেট দেখো কাস্টমার এসে, ওটা আলাদা এক্সপিরিয়েন্স। কাস্টমার শুধু কাস্টমার এসে বলে এই প্রথমে কোন সেটটা দেখেছিলাম বলো তো, ভুলে যায়। ভুলে যায়। আমার বারাইপুর স্টোর বলো বা কাঁচরাপাড়া স্টোর বা শ্রীরামপুর দুর্গাপুর এগুলো স্টোরগুলো দেখতে না 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, হুম এবং ভুলে যায় প্রথমে কোনটা দেখেছিলাম কত দাম বলেছিলাম। রাইট রাইট। এবার তুমি আমার একটা কথা বলো, সেটা হচ্ছে যে ধরো কাস্টমারের সাথে কোনো অদ্ভুত এক্সপিরিয়েন্স মনে রাখার মতো তোমার হয়েছে, যে কাস্টমার কোনো একটা কথা বলে যে এটা তোমার এখনো মনে আছে? তাও প্রচুর কাস্টমার আছে যারা আমাদের তো বিয়েতে ইনভাইট করে, মেয়ের বিয়েতে, হুম যে যেতেই হবে দাদা, আপনার সঙ্গে ছবি নিয়েছি, আপনার থেকে মাল নিয়েছি, এটা যদি আমি দেখাতে পারি হুম তাহলে আমার বিরাট ব্যাপার। মানে বিশ্বাস করো, এই একটা তো ব্যাপার থাকেই। হুম। তারপর অনেকের সঙ্গে তো ফ্যামিলি রিলেশন, মানে আমি থাকবো না বলে মানে গৃহপ্রবেশের ডেটও চেঞ্জ হয়েছে। এই একটা আচ্ছা। অজয়নগরের ভিডিও ছাড়বো, আমি দেখবো, অজয়নগরের ইন্টেরিয়ারে কাজ করেছি, ওনারা শুধু ডেটটা চেঞ্জ করেছে, আমি এই দিনকে থাকবো না বলে এই দিনকে করেছে। হুম গৃহপ্রবেশের ডেট আমার জন্য চেঞ্জ হয়ে যায়। ওকে। তো তুমি একদিন যদি আমার স্টোরে থাকো, হুম কোনোদিন বলো যে আমি তোমার যেখানে কমফোর্টেবল হবে তুমি একদিনও আমার স্টোরে আসো, হুম তুমি দেখো যে কাস্টমারদের সঙ্গে আমাদের কেমন আত্মীয়তার সম্পর্ক। হুম ও অনেক বড় পাওনা, জীবন অনেক পূর্ণ করেছি গো আজকে এই জায়গায়, এত ভালোবাসা ভাই, বিশ্বাস করো। মানে লোকে, আমি বারবার বলি না যে আমার 60-70 লাখ টাকা গাড়ি চড়বো না, হুম 40 তলার ফ্ল্যাটে থাকবো না, হুম। আমি এইভাবেই থাকতে চাই। তুমি বলছো না সেডান গাড়ি করে কালো কাচ দিয়ে ওসব লাইফ করে লাভ সিনেমা নেই, যেগুলো দেখায়। ওসব করে লাভ নেই, ওসব করে লাভ নেই। এখন একটা কম্পিটিটর আমাকে ফোন করেছিল, খুব বড় ব্যবসায়ী না তো, অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ফার্নিচারেরই খুব নাম করা দোকান, একটু আস্তে আস্তে যেটা হয় আর কি কমছে। বলছে আজকের ডেটে তো আমরা তো এজেড হয়ে যাচ্ছি, ব্যাটেনটা তো তোমরাই ধরে নিয়েছো, চলো না এর সঙ্গে ভাবো না একসঙ্গে চা খাই একদিন।
এসব বলছে, মানে কত বড়, মানে ভালো লাগে যে এত সিনিয়র পার্সন আমার সঙ্গে চা খেতে চাইছে, বিজনেসের স্টোরি শেয়ার করতে চাইছে, মানে এক্সচেঞ্জ করতে চাইছে, হুম। মানে বলছে যে আসো, ব্যাটন তো তোমরাই তুলে নিয়েছো আজকে ডেটে। না, এটা তো বড় প্রাপ্তি। বড় প্রাপ্তি। আমার সঙ্গে ফার্নিচার কোম্পানির প্রত্যেকের সঙ্গে সম্পর্ক ভালো, হুম। এবং দু একজন দেখো আজকে, এই ধরো তুমি এখানে পডকাস্ট করছো, ঠিক আছে, তোমার পাশে যদি একটা কেউ এসে তোমার করে, তোমারও ইনিশিয়ালি খারাপ লাগবে যে আমি যে ট্রেডে আছি, বা ধরো তোমার যে আদার্স বিজনেস আছে, তোমার পাশে যদি সেই বিজনেসটায় কেউ আসে, তোমার কিন্তু খারাপ লাগবে প্রথম প্রথম, কিন্তু তাকে মেনে নেওয়া কঠিন। এটা আমারও যখন বাড়াইপুরে যখন আমার কাছে এসেছিল, আমারও খারাপ লাগতো, ইস কী হবে না হবে। তারপর দেখলাম তো সে তো আমার সাথে পারছে না, তো আমার কিসের চিন্তা। এখন আমি এগুলো ভাবি না। তা দুই এক জায়গায় ধরো যাদের কাছে গেছি তাদেরও তো আমার উপর সাময়িক রাগ হচ্ছে, একদিন বন্ধুত্ব হয়ে যাবে ঠিক। কতদিন কাটার উপরে হেঁটে না ভালোবাসা জয় করে নেবো। গ্রেট, গ্রেট, গ্রেট। ও বেশি দিন থাকবে না, সবার সঙ্গে সম্পর্ক হলে এক দুজন যেটা করছে করতে দাও, হয়ে যাবে, ঠিক না, হয়ে যাবে। তুমি এগিয়ে চলো, এরম ভাবেই আমি এটা চাই। একদম। আর লাক্সারি লিভিং আরো 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 বড় জায়গায় যাক, এটা তো ডেফিনেটলি। আর গোটা দেশ কেন, দেশের বাইরেও ছড়িয়ে উঠুক। আচ্ছা, আশীর্বাদ তোমার করো। তোমার ইচ্ছা আছে যে দেশের বাইরে কখনো স্টোর করার? যদি উপরওয়ালা বাঁচিয়ে রাখে, হুম। ফার্নিচারে যেটা কেউ করেনি সেটা আমি করব, কিছু না হলেও কিছু করবো, কথা দিচ্ছি। ধরো বিদেশি কোম্পানি এসে যদি এখানে ব্যবসা করতে পারে, তাহলে আমাদের দেশি কোম্পানি কেন বিদেশে যাবে না? আরেকটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে অনেকেই বলে যে পশ্চিমবঙ্গে ব্যবসা হচ্ছে না, ব্যবসার পরিবেশ নেই। হুম, সেখানে তুমি একটা ব্র্যান্ড দাঁড় করিয়ে দিলে হুম। 5 বছরে। তোমার কি মনে হয় অ্যাকচুয়াল সিনারিও কি এখন? আমার তো কোনোদিন ব্যবসা করতে গিয়ে বাধার সম্মুখীন আমি হইনি। হুম। দেখো দু একটা তো কেস হবেই, কিছু কিছু দেখো, আমার হাতের তো 5টা আঙুল সমান না, তা পশ্চিমবঙ্গের সব মানুষই যে ভালো হবে সেটা যেমন কাম্য নয়, মানে মানে আশা করা যায় না, তেমনি উত্তরপ্রদেশ বা বিহারও যে সব মানুষ ভালো সেটাও তো ঠিক না। হুম। সব রাজ্যেই সব ভালো খারাপ মিশিয়ে থাকবে। তবে আমি বাঙালি হিসেবে গর্বিত, আর বাংলার জনগণ করে আমি গর্বিত। কেন? আমি খুব মানে হোমসিক টাইপের। হুম। আমি দেশ বিদেশে যেখানে ঘুরতে যাই না কেন, আমি আমার গড়িয়াতে কখন আসবো আর পশ্চিমবঙ্গে কখন যাব। আমি ছোটোবেলায় ক্যাম্প করে বেরোতাম যে ফুটবল খেলার জন্য, হুম। এখানে এখানে খেলতে যেতাম। আমি তখন তো এসটিডি বুথ থেকে বাড়িতে ফোন করতে হতো, তখন তো মোবাইল ছিল না। মা বলতাম, মা একটু ঝাল করে মাছের ঝোল আর ভাত করবে, আর ডাল আলু সিদ্ধ। হুম। আজও আমি কোনো জায়গায় গিয়ে প্রথমে জিজ্ঞেস করি, ডাল আলু সিদ্ধ হবে? ফুটবল নিয়ে তোমার এই আগ্রহটা কি করে হলো? তো ফুটবল তো আমি খেলতাম, আমি বেশি দিন খেলতে পারিনি। ফার্স্ট ডিভিশন অবধি কলকাতা লিগ খেলেছি, আর এদিকে ডিস্ট্রিক্টে খেলেছি সুপার অবধি। এখন ওই 3-4টে ক্যাম্প চালাই, 3টে না 4টে ক্যাম্প চালাই ফুটবলের। কিছু বাচ্চা ছেলে তার মানে কোচিং ক্যাম্প চলে? কোচিং ক্যাম্প চলে আমার স্পন্সরশিপে। আচ্ছা, আর গড়িয়াতেই? গড়িয়া একটা চলে, হুম। গড়িয়াতে দুটো চলে। অ্যাকচুয়ালি গঙ্গাজোয়ারা বললে অনেকে চিনতে পারবে না, যারা ধরো সারা ভারতবর্ষে তোমার এটা দেখছে বা বিদেশে যারা দেখছে। বারাইপুরের ধবধবি বলে একটা জায়গা যখন চলে, হুম। এরকম জায়গায় 4টে ক্যাম্প চলে আমার। তাদের বাচ্চাদের বুট কিনে দেওয়া, জার্সি, প্যান্ট, টিফিন, ওকে, কোচেদের কিছু মাইনে দেওয়া, ওকে। আর ফুটবল টুর্নামেন্ট খেলে বেড়াই। প্লাস কর্পোরেট টুর্নামেন্ট খেলি লাক্সারি লিভিংয়ে, যারা আমরা চাকরি করি ওখানে তো শুধু স্টাফ অ্যালাউড। আমরা রেঞ্জার্সও চ্যাম্পিয়ন হয়েছি লাস্ট ইয়ারে। ফুটবল নিয়ে থাকো, মানুষের সাথে থাকো, শুধু এটাই চাই। ফুটবল না, যদি কোনো ক্রিকেট খেলা বা অ্যাথলেট খেলা, তো যদি কোনো মানুষ আমাকে ডাকে আমি নিশ্চয়ই থাকবো। দেখো গ্রেট। আজকাল যে মোবাইল 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 মোবাইল, হুম। আমি আমার ছেলেটাকে তো ফুটবল খেলায় ভর্তি করেছি, মানে সবসময় মানে ওর কাছে ফুটবলই সব, আমার মতোই খেলা পাগল। তো মোবাইল ছেড়ে যদি কেউ খেলাধুলা নিয়ে থাকতে ছেলে পারে। কোন ক্লাসে পড়ে? ছেলে পরে এই 4 হবে এবারে, আচ্ছা। 3 থেকে 4 হবে। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলে মোবাইল নিয়ে। এই মোবাইল, আমার কিছু কিছু ফার্নিচার কালেকশন আছে, আহ, ওর মধ্যে না মানে কিডস রুমের মধ্যেও মানে স্লিপ চড়া বা এই ল্যাডার বা মড হাউস এরকম টাইপের করে রেখেছি আমি ওগুলো। মানে বাচ্চারা যদি ওইটা নিয়ে খানিকটা যদি দিনের মধ্যে 1 ঘন্টা সময় কাটিয়ে দেয়, তাহলে তো হয়তো 1 ঘন্টা ফোন কম ঘাটবে। এটা হুম। আমার খুব, মানে বাচ্চাদের থেকে ফোন যতটা পারবো দূরে রাখতে। এখন কিছু মানে বাচ্চাদের দেখবে তুমি, এই খেতে গেল মা আগে মোবাইলটা দেয়, ওই দেখছে আর খাওয়াচ্ছে, গুতাচ্ছে এরকম করে, বেসিক্যালি কী খাওয়াচ্ছে মাও যায় না, আর কি খাচ্ছে ছেলে সেও যায় না। কিন্তু আমাদের এখানে ফুটবল খেলে এসে বাচ্চাগুলো তুমি দেখবে, মানে কখন খাওয়া দাও, ছোলা খেয়ে ওই ছোলা ভেজানো জলটা খাওয়ার জন্য পাগল থাকে। হুম। খেলাধুলা করলে অটোমেটিকলি শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। কি বলছো, তুমি আর আমাকে সময় দিয়ে, যেটা আমার কাছে বড় না, পাওনা। আরো একটা কারণে ধন্যবাদ যে আমার মনে হয় যে আজকের এই এপিসোডটা থেকে বহু ছেলে মেয়ে ইন্সপায়ার্ড হবে
কি 5 বছরে এই যে জার্নি, হুম। এটা বাস্তবে সম্ভব, চেষ্টা একদম করলে সব একদম সম্ভব। সম্ভব। চেষ্টা করলে শয়নে স্বপনে যে কাজটা করবো সেটা নিয়ে বেঁচে থাকবো। বিশেষ করে আমি ঘুমের ঘরে মাল বিক্রি করি। তুমি আমার ওয়াইফকে ফোন লাগাও এক্ষুনি। আমি রাত্রেবেলা পা ছড়ি, ঠিক মতো কাজ হচ্ছে না কেন? হুম রাগগুলো মেটাই ঘুমের ঘরে। হুম আমার সঙ্গে শুতে যায় না ওই জন্য ছেলে টেলে, বাবা ফুটবল খেলছে। তো মানে ডেলিভারি ঠিক করে হচ্ছে না কেন? দেখে নে, আটু ডিসকাউন্ট করে দে, হুম কাস্টমার ছাড়িস না। এই সমস্ত নিয়েই চলে, সারা রাত চলে ঘুমের ঘরে। গ্রেট, তুমি এভাবেই এগিয়ে চলো। অনেক মাঝে ধন্যবাদ। মাঝে আমরা আবার বসবো, একদম আর একদম সবাই মিলে লাক্সারি লিভিং এ মাঝে মাঝে ঘুরতে যাব, একদম একদম। কিনতেও যাব। আজকে তুমিও এখানেই ভালো শেষ, থেকো। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার। নমস্কার।